সংখ্যালঘু নির্যাতনে অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, ওআইসি ও জাতিসংঘকে তৎপর হবার তাগিদ। নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ দাবি এনসিপির, ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের তৃতীয় ধাপের সতর্কতা জারি, সন্ত্রাসী হামলার ঝুঁকি। দালালের খপ্পরে পড়ে রাশিয়া পাড়ি, ইউক্রেন যুদ্ধে মৃত্যু হল বাংলাদেশির। চট্টগ্রামের খাল নালা যেন মৃত্যু ফাঁদ, প্রাণহানির দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরো যা থাকছে: উন্মুক্ত কারাগার তৈরির উদ্যোগ, বন্দীদের সম্পৃক্ত করা হবে উৎপাদনমুখী কাজে। মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমার আড়ালে মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দেশটির সরকার। একক কর্তৃত্ববাদের এমন অনিয়ন্ত্রিত দৌড়ে দক্ষিণ এশিয়ার অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মসজিদ থেকে মুসল্লিদের বের করে পুলিশের লাঠি পেটা কিংবা মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে উগ্রপন্থীদের সশস্ত্র মহড়া। ভারতের আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই বহুদিন ধরে চলছে জাতিগোষ্ঠী নিধনের এমন বেহায়া ষড়যন্ত্র। আরএসএস এবং বিজেপির একক হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এই নৃশংসতার বলয়ে আছে ভারতের মোট জনসংখ্যার প্রায় 30%। উগ্র আচরণের কারণেই জাতিগতভাবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ভারতের এই হিন্দুত্ববাদের মাধ্যমে যে মুসলমানদেরকে ক্রমাগত একটা কর্নার করা হচ্ছে বা সংখ্যালঘুদেরকে, একটা পর্যায়ে তারা রিভোল্ট করতে বাধ্য হবে। তখন কিন্তু খুদ ভারতের ভৌগোলিক অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। শুধু তাই না, পুরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা অগ্নিবারুদ হয়ে উঠতে পারে, কারণ দুই পাশে দুটা বৃহৎ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ এবং পাকিস্তান। পতিত আওয়ামী সরকারের মতো গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া দেশটিকেও গণহত্যার জন্য জবাবদিহিতা করতে হবে। তারা বন্ধুত্ব করতে চেয়েছে আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী দলের সাথে, যেন ভারতের আদানিদের ব্যবসা বাংলাদেশে হয়। ভারতে যদি কোনো কারণে একটা বড় ধরনের দাঙ্গা লাগে, যে পরিমাণ আমরা অলরেডি 10 লাখ রোহিঙ্গা আমরা শেল্টার দিয়েছি, আমরা কি আরও পশ্চিমবাংলা মুর্শিদাবাদ আমাদের বর্ডারে আছে, বা আর অন্য যে দিনাজপুরে আছে, এইসব মুসলমানরা যদি আসামে বাস্তুচ্যুত হয়, আমরা কি আরও মুসলমানদেরকে শেল্টার দিতে পারবো? আমাদের কি সে এবিলিটি আছে? সুতরাং বাংলাদেশে এখানে সোচ্চার হতে হবে ভারতের এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘের উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের। সৌদি আরব যদি বলে, সংযুক্ত আরব আমিরাত যদি বলে, তারপরে আপনার কাতার যদি বলে যে তোমার শ্রমিকদেরকে আমরা 24 ঘন্টা নোটিশে ফেরত দিব, তার যে সে ধরনের অবস্থান নেই, তখন সে বাধ্য হবে পিছু হটতে। পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্বব্যাপী যে যদি আন্দোলনটাকে আমরা এইভাবে চাঙ্গা করতে পারি, তাহলে ভারত একসময় বাধ্য হবে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের প্রতিবেদনে ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেলকে এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এশিয়া নির্বাচনী গণতন্ত্রের অগ্রগতির কাজে নিয়োজিত নাগরিক সমাজ সংস্থাগুলোর আঞ্চলিক নেটওয়ার্ক আনফ্রেল এই অঞ্চল জুড়ে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে। এ সময় বাংলাদেশের স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি তুলে ধরে আনফ্রেল।
নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিতে হবে বলে ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো দল বা গোষ্ঠীর কারণে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেও জানান দলটির নেতারা। যেহেতু ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে টানা ৬.৫ ঘন্টা আলোচনা করে দলটি। বৈঠকে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এনসিপি নেতারা। এই কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে। তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কীরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। এদিকে আগামী সংসদ নির্বাচনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় বলে জানিয়েছে এনসিপি। পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে রিরাইট করা। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনা প্রয়োজন অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি অংশ নেন। রাষ্ট্র যখন আমরা রিপাবলিক বলি, এটার সাথে অটোমেটিক ডেমোক্রেসি অনেক কিছু বিষয় একসাথে এসে যায়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ভারত, আমেরিকা বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো ভোট গ্রহণের দাবি বিএনপি ও সমমনা দলের নেতাদের। সংস্কারের নামে জনগণের সাথে অন্তর্বর্তী সরকার নাটক করছে বলেও অভিযোগ তাদের। আরিফিন শাওনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, এটি চর্চা করতে হয়। এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় ১/১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন দলটির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। আবারও কোনো চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে নিশ্চিহ্ন করা মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে গণযোগদানের অনুষ্ঠানে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নাটক করছে। যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে অজু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে। বিগত ৮ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ নেই বলেও অভিযোগ এলডিপি চেয়ারম্যানের। ৯ মাস ক্ষমতায় আছেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।
জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দেবে বলে আশা করছে বিএনপি। তাই নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না দলটি। শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন 12 দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শনিবার 12 দলীয় জোট এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে বৈঠক করে বিএনপি। এ সময় নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদ বিএনপির। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের উপর জোর দেন 12 দলীয় জোটের নেতারা। জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত, এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে বৈঠক করে বিএনপি। এ সময় এলডিপির মহাসচিব বলেন, সাংবিধানিক সংস্কার এই সরকারের করা সম্ভব নয়। নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার করতে হবে। সংস্কারের ব্যাপারে আমরা এই সরকারের সাথে একমত। এই সরকারকে আমরা অনুরোধ করছি, সুনির্দিষ্ট কিছু স্বৈরাচারের দোষীদেরকে বাদ দিয়ে আপনারা নতুনভাবে ব্যবস্থা গ্রহণ করেন। পরে সমমনা অন্যান্য দলের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপে সতর্কতা অর্থাৎ ভ্রমণ নিষেধ করা হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্য কর্মকাণ্ড সহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। ঝুঁকি থাকার প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে মার্কিন সরকারের কর্মকর্তা কর্মচারীদের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার হোসেনপুরে যুবক আকরাম হোসেনের বাড়িতে এখন শোকের মাতম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা। শুক্রবার আকরামের এক সহযোদ্ধার মাধ্যমে মৃত্যুর খবর পায় তার পরিবার। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের বড় ছেলে আকরাম হোসেনের মৃত্যুর খবরে পাগল প্রায় তার বাবা মা। ঋণগ্রস্ত সংসারের চাকা সচল করতে প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আশুগঞ্জের হোসেনপুরের এই আকরাম। রাশিয়ায় গিয়ে ওয়েল্ডারের কাজ করেন। এতে ভালোই চলছিল তার পরিবার। পরে 2 মাস কর্মহীন থাকার পর দালাল চক্রের প্রলোভনে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন। গত 13 এপ্রিল ছেলে আকরামের সাথে শেষ কথা হয় বাবা মার। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। গেল শুক্রবার আকরামের এক সহযোদ্ধা ময়মনসিংহের এক ব্যক্তিকে ফোন করে জানায়, ইউক্রেনের বোমা বিস্ফোরণে 14 এপ্রিল নিহত হয় আকরাম। তারপরে আর্টিলারি মোটর সোটর দিয়ে সম্ভবত যেখানে পলাইছি এতে পলাইছি আর কি বেসমেন্টে, তো এখানে পুরো করে হলাইছে, ধ্বংস করে হলাইছে। শুধু আকরামই নয়, তার পুরো ইউনিট বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। সরকার কাছে আমরা ক্ষতিপূরণ চাই, আমার ছেলের লাশটা চাই। আমি যে গেলাম বাইক থেকে যাইতে পারবি না, আব্বা বাইক যাওয়ার কোনো পথ নাই, যদি বাইক যাইতাম চাই পরে গুলি করে দিব। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকারের কাছে এই দাবি, আমরা বাইপুতের লাশটা চাই আর ক্ষতিপূরণ চাই। আমরা অনেক ঋণ হইছে, দ্রুত আমরা লাশটা চাই। আর লাশটা আনার জন্য আমি আমার প্রশাসনিকভাবে সহযোগিতা করব। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চলছে। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
আকরামের মতো রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিয়তির কি নির্মম পরিহাস! চট্টগ্রামে নালায় নিখোঁজের 14 ঘন্টা পর শিশুটির মরদেহ মিলেছে তার বাড়ির সামনের চাকতা এলাকায়। মাত্র 6 মাসের শিশুকে হারিয়ে শোকে কাতর পরিবারটি। সকাল 10:45টার দিকে আবর্জনার মধ্যে ভেসে থাকা ছোট্ট শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। চট্টগ্রাম থেকে কমল দাস, ইকবাল হোসেন জীবন ও হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। না ফেরার দেশে পাড়ি জমালো চট্টগ্রামের ফুটফুটে 6 মাস বয়সী শিশু শেহরিশ। নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের প্রায় 14 ঘন্টা চেষ্টার পর মরদেহ মিলেছে তার বাড়ির সামনের চাকতাই খালে। নগরীর আসাদগঞ্জ চামড়া গুদাম এলাকায় আবর্জনার মধ্যে ভেসে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। খালের পাপ থেকে দেখতেছে একটা শিশু নিচে খালে পড়ে রয়েছে, হাত একটা মাটির নিচে আর পা দুটো উপরে, একটা হাত উপরে। পরে জানাজা শেষে শিশুর গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। মায়ের বুক খালে না হয়, এরকম যেন আর কোনো অভিযোগ এরকম যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা অতি শীঘ্রই এরকম যেগুলো অসঙ্গতি আছে এগুলো খুব দ্রুত সময়ে যেন আমরা রেলিং, স্ল্যাব সহ এগুলো যেন আমরা দ্রুত সময়ে রিফারিং করে নিই। এর আগে রাতভর নগরীর চকবাজার কাপাসগোলা নালায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। স্রোতবাহী একটা খালের মতো একটা ড্রেন, বড় ড্রেন, সেখানে যখন বৃষ্টি হয়েছে প্রচণ্ড স্রোত ছিল, বাচ্চাটা যখন পড়ে গেছে, তার মা উঠছে, বাচ্চাটা উঠতে পারে নাই। শুক্রবার রাতে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারি চালিত অটোরিকশা নালায় পড়ে যায়। শিশুকে নিয়ে তার মা সালমা বেগম ও নানি এই অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক মা ও নানিকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটি ভেসে যায়। মাকে তুলছি প্রথমে, তুলানোর পরে তারপরে দাদিকে তুলছি। বাচ্চাটা বাচ্চাটা পাইনি। এ ঘটনার পর নগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের কথা বলেন চট্টগ্রামের মেয়র। পাশাপাশি ময়লা আবর্জনা নালায় না ফেলার আহ্বান জানান। স্ল্যাব এবং ম্যানহোলের ঢাকনা করে দিতে এবং সিডিএর আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ঢাকনা করে দেবে, পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের নালা, নর্দমা আর খালগুলো যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের, কিন্তু এর দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ। তারা এগুলোকে দুর্ঘটনা বলে দায় এড়াচ্ছেন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গণমাধ্যমের তথ্য বলছে 2023 সাল থেকে এখনো পর্যন্ত নালায় পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের 7 আগস্ট পাহাড়তলিতে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা। 2021 সালের 30 জুন 16 শহর এলাকার চশমা খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। একই বছর 25 আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন এক সবজি ব্যবসায়ী। 2024 সালে নগরীর আছাদগঞ্জে খালে পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী আজিজুল হাকিম। এত মৃত্যুর পরেও নিরাপদ হয়নি নগরীর ঝুঁকিপূর্ণ নালা ও খালপাড়। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের গল্প শোনালেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী। আর এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সহ সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে। এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্পের মেয়াদ, প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। আমার কোনো কন্ট্রোলিং নাই সিটির বিকাশের মধ্যে। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, নালা ও খালগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। খাল নালা সংস্কারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়ন করেছে 4 প্রকল্প, যার জন্য বরাদ্দ 14,349 কোটি টাকা। এরই মধ্যে খরচ হয়েছে 8,312 কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আওয়ামী লীগ যেন মিছিল বা সভা সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বলেছেন, নিরপরাধ কাউকে যেন কোনো মামলায় ফাঁসানো না হয়। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ধাপে ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিমানবন্দর থানায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ধরতে গড়িমসি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য এখানে আপনারা জানেন থাকার অবস্থাগুলি খুবই খারাপ, এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কিভাবে আরও উন্নত করা যায় এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিচ্ছে, এদের কিভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। বিমানবন্দর থানা পরিদর্শনের পর তুরাগ, উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠের জনসভায় তিনি বলেন, জনগণ সংস্কারের আগে নির্বাচন চায় না। প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে অতীতে স্বৈরাচারী ও খুনিরা পার পেয়ে যাবে। এতে ভবিষ্যতে আরও অপরাধ প্রবণতা বাড়বে। জামাত ক্ষমতায় আসলে নারীরা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য, চাকুরি সহ সবকিছুই করতে পারবে এবং তাদের অধিকার খর্ব হবে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই, সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারের নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও টমটম চালককে 3 দিনেও উদ্ধার করা যায়নি। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও টমটম চালককে উদ্ধারের জন্য যৌথ বাহিনী মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। তাদের উদ্ধার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। বুধবার সকালে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে 5 জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার আগের সম্পদ ফেরত ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের প্রকৃত দাবিগুলো মেনে নেওয়া উচিত। নাইম আহমেদের রিপোর্ট। প্রায় 15 বছর পর 17 এপ্রিল ঢাকায় হয়েছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর মধ্য দিয়ে দুই দেশের আশা সম্পর্ক আরও উন্নত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ঢাকার নেতৃত্ব অনেক শক্তিশালী। পাকিস্তানের রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি, তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত নয়। বাংলাদেশ পাকিস্তান স্বাধীন সার্বভৌম দেশ এবং ঢাকার শক্ত অবস্থানের জন্য ভারত হস্তক্ষেপ করতে পারছে না। তাছাড়া অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ উচিত নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কাছে সম্পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, এই দাবির সত্যতা রয়েছে এবং তা পরিশোধ করা উচিত। স্বাধীনতা পূর্ববর্তী সম্পদের বিষয়টি পাকিস্তান খতিয়ে দেখবে। সম্পর্ক উন্নয়নে প্রয়োজনে কিস্তির মাধ্যমে দাবিকৃত অর্থ ফেরত দেওয়া সম্ভব। তবে 1971-এর গণহত্যার বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। এ নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তান চাইবে যে বাংলাদেশের মানুষ উদারতা দেখাবে এবং সামনের দিকে নতুন করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে। 1971 নিয়ে দুই দেশের আলাদা আলাদা মতবাদ রয়েছে, তবে তাদের উচিত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক জোরদার করা। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক উন্নয়নে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক।
I don't want to get into past or unearth. নাইম আহমেদ, 21 টেলিভিশন। জেলখানার নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কারা অধিদপ্তর। একই সঙ্গে উন্মুক্ত কারাগারের ধারণা থেকে যে কোনো ইকোনমিক জোনে প্রথমবারের মতো কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি কারাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে 15 থেকে 20,000 বন্দী নিজেদের সংশোধনের পাশাপাশি পাবেন উপার্জনের সুযোগ। 21 টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। কারাগার মানে শুধু নরক যন্ত্রণা নয়, কারণে অকারণে শাস্তি ভোগ নয়। এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে বিশ্বের অনেক দেশেই উন্মুক্ত কারাগারের কার্যক্রম চলে আসছে আরও আগ থেকেই। উন্মুক্ত কারাগারের ধারণা থেকে এবার উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের যে কোনো ইকোনমিক জোনে কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি ভিন্নধর্মী কারাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা হবে 15 থেকে 20,000। বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করার মধ্য দিয়ে স্থাপন করা হবে 10 ইউনিটের উৎপাদনমুখী কারখানা। কারাবন্দীদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ। তবে এর আগে জেলের নাম পরিবর্তন চায় কারা অধিদপ্তর। বাংলাদেশ জেলের পরিবর্তে এটা কারেকশন সার্ভিস বাংলাদেশ নাম করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। ইন অ্যান অ্যাভারেজ যদি 1000 বন্দী উৎপাদনমুখী কারখানায় ধরি তাহলে 10টা ইউনিটের মতো কাজ হতে পারে। বন্দীদেরও এমন একটা এনভায়রনমেন্ট ওখানে অফার করতে চায় যেটা ওপেন জেলে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, তার ইট উইল বি নট লাইক এ ট্রেডিশনাল জেলের মতো হবে না। এই উদ্যোগ আলোর মুখ দেখলে হাজারো কারাবন্দীর কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানান তিনি। আমাদের উদ্যোগ যদি সফল হয় তাহলে তারা ইভেন কোনো বন্দীর জেলে থেকেই কিন্তু তার পরিবারকে তার যে ইনকামটা হবে এটার মাধ্যমে সে কিন্তু তার পরিবারকেও সহায়তা করতে পারবে। কারা প্রধান আরও জানান, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেই কারাগারের তথ্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন আমরা উৎপাদনমুখী করবো, একই সাথে আমাদেরকে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সো আমরা তথ্য প্রযুক্তি নির্ভর করে বিশেষ এআইটাকে ব্যবহার করবো এখানে তাদের কমিউনিকেশন এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ এবং মনিটরিং করার জন্য, যাতে হার্মফুল কোনো কমিউনিকেশন ওইখান থেকে বাইরে না হয়। নীতিগত অনুমোদন পেলে শুরু হবে উদ্যোগ বাস্তবায়নের কাজ। সরকার ডেফিনেটলি ডিসাইড করবে কোথায় সুবিধাজনক হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর অলিগলি আর রাস্তার মোড়ে মোড়ে ছিনতাই চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। অনেক ক্ষেত্রে অপরাধীরা পরিচয় দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসেবে। তবে পুলিশ বলছে এই অপরাধীদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু চক্র ছিনতাই চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে। দিন বা রাতের বিভিন্ন সময়েই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এসব অপরাধীর অনেকেই নির্দিষ্ট বলয়ের মধ্যে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার ও উত্তরা এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অনেক ছিনতাইকারী অভ্যাসগত অপরাধী গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। ছিনতাইয়ের পাশাপাশি অনেকেই আবার বিভিন্ন দোকান ও রাস্তায় চাঁদাবাজি করছে। সম্প্রতি ধানমন্ডির জিগাতলা এলাকায় এমন এক ঘটনায় 3 ঘন্টার মধ্যে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনিক দুর্বলতার সুযোগে অনেকেই এসব অপকর্মে লিপ্ত হচ্ছে। অপরাধ আড়াল করতে অনেকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করছে। অপরাধীদের অনেক কৌশল থাকে, তাদের যে কৌশলের একটা অংশ হিসেবে সেটা হতে পারে তারা এই পরিচয় ব্যবহার করতে পারে। বাট আমাদের কাছে অপরাধীদের পরিচয় অপরাধী হিসাবেই এই চাঁদাবাজিটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। যেসব মামলা হচ্ছে, মামলার যে আসামি, সেই আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে। জনগণের নিরাপত্তা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।
মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় শিশুটিকে নিয়ে ইজি বাইকে করে দ্রুত পালিয়ে যান বোরকা পরা এক নারী। শনিবার দুপুর 12:30টার দিকে হাসপাতালের 6তলা শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনরা জানায় 3 দিন আগে অসুস্থ 2 বছরের জামিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে অপর কন্যা জান্নাতকে খাওয়ানোর সময় 6 মাসের শিশু আব্দুর রহমানকে আদর করার ছলে গোলাপি রঙের বোরকা পরা এক নারী ওয়ার্ড থেকে দ্রুত সটকে পড়ে। শুধু মুসলিম বিশ্বের ঐক্য দিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এর সাথে দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, বলেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। শনিবার রাজধানীর এফডিসিতে গাজা রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা শিরোনামে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দটির পুনঃসংযোজন করা সময়ের দাবি। বিতর্ক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংখ্যালঘু নির্যাতনে অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, ওআইসি ও জাতিসংঘকে তৎপর হবার তাগিদ। নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ দাবি এনসিপির, ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের 3য় ধাপের সতর্কতা জারি, সন্ত্রাসী হামলার ঝুঁকি। দালালের খপ্পরে পড়ে রাশিয়া পাড়ি, ইউক্রেন যুদ্ধে মৃত্যু হলো বাংলাদেশে। চট্টগ্রামের খাল নালা যেন মৃত্যু ফাঁদ, প্রাণহানির দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।